আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, সাম্যাবস্থার জিনিসটার সাথে আমরা অলরেডি পরিচিত। কিভাবে পরিচিত? আমরা নিউটনীয় বলবিদ্যা বা ফিজিক্সের ক্ষেত্রে যে নিউটনীয় বলবিদ্যাটা করছি সেখানে দেখছি কি কোনো বস্তুর উপর যদি বল কাজ করে, মনে করো একটা বস্তু, এই বস্তুর উপর আমার বল কাজ করতেছে, এই দিক থেকে তুমি দিলা এফ পরিমাণ বল, এই দিক থেকেও তুমি দিলা এফ পরিমাণ বল, তাহলে জিনিসটা কি থাকবে? জিনিসটা তো নিশ্চয়ই স্থির থাকবে। তাহলে এটাকে কি সাম্যাবস্থা হিসেবে আমরা কাউন্ট করতেছি? এটাকে কোন সাম্যাবস্থা বলতেছি? এটাকে বলতেছি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? যেটা হলো স্থির অবস্থায় রয়েছে। আচ্ছা, এখন মনে করো যে এখানে তুমি দাঁড়ানো রয়েছো, এখন এদিক থেকে তোমার এক ফ্রেন্ড টানতেছে, এদিক থেকে তোমার এক ফ্রেন্ড টানতেছে। আচ্ছা, চিন্তা করতে পারো যে এটা তোমাকে না চিন্তা করে চিন্তা করতে পারো যে একটা দড়ি বা দড়ি ধরে যে টানাটানি করে, যেটা তো আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে কি হয়, একদল এদিকে টেনে নেওয়ার ট্রাই করে, আরেক দল এদিকে টেনে নেওয়ার ট্রাই করে, তাই না? এখন এই দেখলাম কি যে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে, তাহলে এই যে এই পয়েন্টার থেকে দেখতেছে একসময় এদিকে যাইতেছে, একসময় এদিকে যাইতেছে, কিন্তু টোটাল সরণটা কি হইতেছে? টোটাল সরণ দেখতেছি এখানে মিডিল এখানেই রয়েছে। আচ্ছা, তখন তাহলে এটাকে কি বলতেছি? এটা তো তাহলে এই স্থির অবস্থা, মানে এটা যেমন এক জায়গায় দাঁড়ায় রয়েছে, এটা কি এক জায়গায় দাঁড়ায় রয়েছে? দাঁড়াই তো নাই। এটা এক সময় এদিকে যাইতেছে, এক সময় এদিকে যাইতেছে। তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি গতিশীল সাম্যাবস্থা। গতিশীল সাম্যাবস্থা, বা ইংলিশ আমরা কি বলতে পারি? বলতে পারি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যে আমরা রাসায়নিক সাম্যাবস্থা রিলেটেড যে জিনিসটা পড়তেছি, তাহলে এটা আমাদের কোন ইকুইলিব্রিয়ামের ভিতর পড়বে? এটা আমরা দেখবো কি যে এটা আমাদের গতিশীল সাম্যাবস্থার ভিতর পড়তেছে। এখন এটাকে গতিশীল সাম্যাবস্থার ভিতর আমরা কিভাবে ফেলতেছি? এটার একটা কারণ থাকবে। তাহলে ওইখানে আমরা কি বুঝতেছি? ওইখানেও একটা জিনিস হইতেছে, ওইখানে এই পাশ থেকে কিছু টানতেছে বা এই পাশ থেকে কিছু টানতেছে, এটার মধ্যে কি হইতেছে? ওইটাও একসময় এদিকে যাবে, এদিকে যাবে, কিন্তু নিট যে সরণটা, সেই সরণটা কি হবে? সেই সরণটা জিরো হবে। আচ্ছা, তাহলে এটার সাথে আরেকটা রিলেটেড কি উদাহরণ দেখতে পারি? মনে করি একটা জারে আমার কিছু পানি আছে, এখন উপর থেকে একটা ট্যাপ দিয়ে হচ্ছে কি যে এটার ভিতর ফোটায় ফোটায় পানি পড়তেছে। এখন তাহলে কি হবে? একটা সময় পর এটার এই যেই হাইটটা রয়েছে, পানির হাইটটা কি হবে? একটা সময় বাড়তে থাকবে। আচ্ছা, কিন্তু আমি করলাম কি, এখন এইখান থেকে যেই ফোঁটা দিয়ে পানি পড়তেছে, আমি এখানে এর নিচে একটা ফোঁটা করে দিলাম। এখানে মনে করো এক ফোঁটা পড়তেছে, এখানে এক ফোঁটা বের হয়ে যাইতেছে, এখানে দুই ফোঁটা পড়তেছে, এখানে দুই ফোঁটা বের হয়ে যাইতেছে। তাহলে এইখানে যেই হাইটটা, এই হাইটটা কি আমার বাড়বে বা কমবে? না, বাড়বে বা কমবে না, এটা যা ছিল তাই থাকবে। এখন তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এখানে দেখতেছি কি জিনিসটা কিন্তু গতিশীল রয়েছে। গতিশীল কিভাবে রয়েছে? কারণ এখানে কিছু পরিমাণ পানি পড়তেছে, আবার কিছু পরিমাণ পানি বের হয়ে যাইতেছে। তাহলে এটাকে আমরা কি চিন্তা করতে পারি? এটা চিন্তা করতে পারি যে এটা হলো একটা গতিশীল সাম্যাবস্থা। আচ্ছা, তাহলে আমাদের রাসায়নিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে বা রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমরা কি বলতেছি? যে ওইটা হচ্ছে একটা গতিশীল সাম্যাবস্থা। তাহলে আমরা রাসায়নিক ক্ষেত্রে কি দেখি? নর্মালি চিন্তা করি যে এ আর বি দুইটা আমার বিক্রিয়ক রয়েছে, সেই দুইটা বিক্রিয়া করে আমার সি আর ডিতে কনভার্ট হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখলাম কি যে আমার এই এ আর বি বিক্রিয়া করে যে আমার এই সিআরডি কনভার্ট হয়েছে, সিআরডিতে কনভার্ট হয়েছে। একটু পরে দেখবো কি এই সিআরডি যখন উৎপন্ন হবে, এই সিআরডিও আবার কনভার্ট হয়ে আমার এবিতে কনভার্ট হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা একবার এদিকে যাইতেছে, আরেকবার এদিকে আসতেছে, কিন্তু টোটাল জিনিসটা একটা সাম্যাবস্থায় রয়েছে। টোটাল জিনিসটা যে সাম্যাবস্থায় রয়েছে, এটা বোঝার জন্য আমাদের রাসায়নিক সাম্যাবস্থার কিছু ক্রাইটেরিয়া বুঝতে হবে। ওইটা আমরা পরে আসতেছি। তার আগে একটু দেখি যে আমরা রাসায়নিক সাম্যাবস্থায় এই গতিশীল অবস্থাটাকে চিহ্নিত করার জন্য কি করতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দেখি যে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে আমার হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা তীর চিহ্ন দিছি। একটু পরে দেখবো কি যে এটা আমার প্রথম থেকে যে একটা তীর চিহ্ন দিছি, একটু পরে আমি এখান থেকে দুইটা তীর চিহ্ন দিব। এখন দুইটা তীর চিহ্ন কেন দিতেছি? কারণ আমরা প্রথমে একটা দিছি, সেটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থায় এদের কোন একটা ঘনমাত্রা ছিল, যেটা একটা মনে করো এটা আমি 1 মোল নিয়ে শুরু করছি, এটারও 1 মোল নিয়ে শুরু করছি, কিন্তু ইনিশিয়াল অবস্থায় তো এটা কিছু উৎপন্ন হয়নি, ফলে এটা জিরো ছিল। তখন আমার বিক্রিয়াটা প্রারম্ভিক অবস্থায় এটা কি হচ্ছে? শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গেছে। একটু পরে আমরা যখন দেখছি কি যখন এই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, তখন বিক্রিয়াটা আবার উল্টা করে আমার শুরু হয়েছে, যে উল্টা দিক থেকে এখানে হাইড্রোজেন আয়োডাইড ভাঙন হয়ে হাইড্রোজেন আর আয়োডিন উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা যদি এক লাইনে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? হাইড্রোজেন প্লাস আয়োডিন, এখানে একটা উভমুখী তীর চিহ্ন, এখান থেকে পাইতেছি 2 হাইড্রোজেন আয়োডাইড, বা দুইটা হচ্ছে আমাদের যেই সমতা করার জন্য। আচ্ছা, তাহলে
এখানে আমার যেই এই সাম্যাবস্থাটাই আসছে, এই সাম্যাবস্থাটার ক্ষেত্রে আমরা কি বলতেছি যে আমার কিছু পরিমাণ হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, আবার হাইড্রোজেন আয়োডাইড কিছু পরিমাণ ভেঙে আমার হাইড্রোজেন আর আয়োডিনে কনভার্ট হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমার যখন রাসায়নিক সাম্যাবস্থা আসবে, রাসায়নিক সাম্যাবস্থা আসবে, তখন দেখব কি যে আমার H2I2 আর হাইড্রোজেন আয়োডাইড এদের সবার ঘনমাত্রা একটা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশনে আসছে, কনসেন্ট্রেশন লাভ হয়েছে আর কি, অর্থাৎ নির্দিষ্ট একটা ঘনমাত্রা চলে আসছে। তাহলে ওই নির্দিষ্ট ঘনমাত্রাটা তখন কি হবে, সবসময় বজায় থাকবে। এখন এই যে গতিশীল অবস্থাটা বোঝার জন্য আমরা করি কি, এর ভিতর এই যে যেই আয়োডিনটা ছিল সেই আয়োডিনটার জায়গায় আমরা তেজস্ক্রিয় আয়োডিন দিই। তাহলে তেজস্ক্রিয় আয়োডিন দিলে আমার নর্মালি কি হওয়া উচিত ছিল, যদি এটা গতিশীল না হতো তাহলে এই পাশে তো যেই হাইড্রোজেন আয়োডাইডটা ছিল সেই হাইড্রোজেন আয়োডাইডের ভিতর তো কোনো তেজস্ক্রিয় আসার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যে হাইড্রোজেন আয়োডাইড আসছে তার ভিতর কিছু পরিমাণ তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। এখন এইটা দেখে বোঝা যায় কি যে আমাদের এখানে সাম্যাবস্থাটা হচ্ছে গতিশীল সাম্যাবস্থা, কারণ এই যে তেজস্ক্রিয় হাইড্রোজেন এই হাইড্রোজেনের সাথে আবার বিক্রিয়া করে, মানে ওই সাম্যাবস্থার ভিতরে আবার বিক্রিয়া করে কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, আবার হাইড্রোজেন আয়োডাইড থেকে ভাঙন হয়ে আমার এইটাই কনভার্ট হয়েছে, কিন্তু ওদের ঘনমাত্রায় কোনো চেঞ্জ হয়নি। এইটা দেখে বোঝা যায় যে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল সাম্যাবস্থা। আচ্ছা, এখন আমরা এখানে একটা পয়েন্ট বলিনি যে আমরা রাসায়নিক সাম্যাবস্থা কোন বিক্রিয়ার ক্ষেত্রে পাবো। আমাদের রাসায়নিক বিক্রিয়া তো দুই ধরনের হতে পারে, একটা হলো একমুখী, আরেকটা হতে পারে উভমুখী। এখন একমুখীর ভিতর কি হতে পারে, যেমন আমরা যে অদক্ষেপণ বিক্রিয়া দেখি, অদক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে ওটা একমুখী হয়। তারপর খোলা পাত্রে যদি কোনো বিক্রিয়া ঘটায় এবং সেখানে যদি আমার কোনো গ্যাসীয় পদার্থ থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব কি যে ওটা আমার একমুখী হয়েছে। এই ধরনের অনেক বিক্রিয়া আছে একমুখী, আবার এই একমুখী বিক্রিয়াগুলোকেই নির্দিষ্ট একটা কন্ডিশনের ভিতর ফেলে আমরা ওটাকে উভমুখীতে কনভার্ট করতে পারি। আচ্ছা, আর উভমুখীর ভিতর কি আছে, উভমুখীর ভিতর আমরা উদাহরণ হিসেবে এই অধ্যায়ে যেগুলি দেখতে পারি সেটা হলো যেমন এই কেবল একটা দেখলাম H2I2, এই দুইটা বিক্রিয়া করে কনভার্ট হয়েছে 2HI। তারপর দেখতে পারবো যে PCl5 এটা কনভার্ট হয়েছে কিসে, PCl3 প্লাস Cl2 তে। তারপর আরো আমাদের যে ফেমাস বিক্রিয়া আছে যেমন N2 প্লাস H2, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে 2NH3। আচ্ছা, এখানে সমতার জন্য এখানে কত লাগতেছে, এখানে 3 লাগতেছে। তারপর কি আছে, তারপর আছে হলো আমার এই সালফার SO2 প্লাস O2, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে SO3। আচ্ছা, এখানে তাহলে সমতার জন্য কত লাগতেছে, এটাকে আমরা 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে এখানে কত হলো 4 আর 2 6। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এই ধরনের কতগুলি বিক্রিয়া আমরা দেখব এই অধ্যায়ে। আচ্ছা, এইগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন এই উভমুখী বিক্রিয়াগুলোর ভিতরেই আমরা কি দেখতে পারবো, আমরা এই রাসায়নিক সাম্যাবস্থাটা দেখতে পারবো, কারণ রাসায়নিক সাম্যাবস্থা আমাদের দুই দিক থেকে আমার প্রাপ্ত হতে হবে, বা আমার যদি বিক্রিয়ক আর বিক্রিয়ক বিক্রিয়া করে যদি উৎপাদে কনভার্ট হয়, তাহলে উৎপাদক ভেঙে আমার কিসে কনভার্ট হতে হবে, বিক্রিয়কে কনভার্ট হতে হবে। আচ্ছা, তাহলে এখন এই উভমুখী বিক্রিয়ার ভিতর আমরা দেখলাম কি এখানে আমরা রাসায়নিক সাম্যাবস্থাটা পেতে পারি। আচ্ছা, তাহলে রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য থাকবে। তাহলে এখানে বৈশিষ্ট্যের ভিতর আমরা কি বলতেছি, প্রথম বৈশিষ্ট্যই বলতেছি যে এটা হলো চলমান বা গতিশীল সাম্যাবস্থা, যেটা আমরা কেবল দেখলাম। তারপর সেকেন্ড কন্ডিশন আমরা কি বলতে পারি, আমরা এই সাম্যাবস্থানটা সাম্যাবস্থা যে কোনো দিক থেকে অর্জন করতে পারি, যে কোনো দিক থেকে অর্জন করতে পারি। যে কোনো দিক থেকে অর্জন করতে পারি বলতে কি বুঝাইছে, যেমন আমরা ওই যে বিক্রিয়াটা লিখলাম, যে একটু আগেও লিখছি, যে এইখানে বিক্রিয়াটা লিখছি কিভাবে, যে প্রথমে হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইডে কনভার্ট হয়েছে, আবার এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে কি হইতেছে, এটাই কনভার্ট হইতেছে, অর্থাৎ দুই দিক থেকে আমরা রাসায়নিক সাম্যাবস্থাটা পেতে পারি। আচ্ছা, তারপর 3 নাম্বার কন্ডিশন আমরা কি বলতে পারি, 3 নাম্বার কন্ডিশনে বলতে পারি কি যে সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা ধ্রুবক হবে। ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা ধ্রুবক হবে বলতে কি বুঝাইলাম, এই যে আমরা একটু আগে দেখলাম যে ওদের কি কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন আসছে, এই যে এখানে বলছিলাম কি হাইড্রোজেন আয়োডিন এবং আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড এদের সবার ঘনমাত্রা কি হয়েছে, একটা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন আসছে, অর্থাৎ নির্দিষ্ট ঘনমাত্রা অর্জন করছে। আচ্ছা, তার পরবর্তী কন্ডিশন কি বলতে পারি,
এখানে আমার সম্মুখমুখী বিক্রিয়া, মানে সম্মুখমুখী বলতে কি বোঝায়, বিক্রিয়ক বিক্রিয়া করে আমার যে উৎপাদে কনভার্ট হয়েছে, আবার উৎপাদ বিক্রিয়া করে কি হয়েছে, আমার বিক্রিয়কে কনভার্ট হয়েছে। এটা হলো আমার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। আচ্ছা, তাহলে এই কটা কন্ডিশন গেল। এখন আরেকটা কন্ডিশন কি বলতে পারি আমরা, এটা একটা বদ্ধ পাত্রে করতে হবে। বদ্ধ পাত্রে কেন বললাম, কারণ ওই যে কোনো যদি আর কি গ্যাস থাকে, মানে যে যেমন কার্বন ডাইঅক্সাইড, মনে করো কোনো বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে ওই ক্ষেত্রে কি ওটা যদি বিক্রিয়ার স্থল থেকে সরে যায়, তাহলে আমরা কি ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে উল্টা বিক্রিয়াটা ঘটাইতে পারবো? পারবো না তো। তার জন্য বদ্ধ পাত্রে ঘটাইতে হইতেছে। আচ্ছা, এখন 6 নম্বর কন্ডিশনে কি বলতে পারি, আমাদের প্রভাবকের ভূমিকা। তাহলে প্রভাবকের ভূমিকা বলতে কি বোঝায়? প্রভাবক বলতে বোঝায় কি, যারা বিক্রিয়ার হারকে বাড়ায়। এখন প্রভাবক আবার দুই ধরনের হতে পারে, একটা হলো প্রভাবক বিষ, একটা প্রভাবক সহায়ক। তাহলে প্রভাবক সহায়ক আমাদের কি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। আবার প্রভাবক বিষ কি করে, প্রভাবক বিষকে বিক্রিয়ার হারকে কমায় দেয়, যেটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমাদের আলোচনা হচ্ছে প্রভাবক সহায়ক নিয়ে। সেটা কি করবে, সেটা হলো আমার ফরওয়ার্ড রিঅ্যাকশন বা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনকে বাড়াবে বা ইনক্রিজ করবে, আবার রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এই দুইটাকেই বাড়াবে, মানে এটাকেও বাড়াবে। মানে একটাকে বাড়াইলে যে আরেকটাকে কম হবে এমন না, ওইটা দুইটা জিনিসকেই বাড়াই দিবে, মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনকেও বাড়াই দিবে, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকেও বাড়াই দিবে। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা গ্রাফ প্লট করি। গ্রাফ প্লট করলে কিভাবে প্লট করা যায়, যেমন আমি এখানে এইটা এই বরাবর একটা দাগ দিলাম আর এই বরাবর একটা দাগ দিলাম। আমি এই বরাবর দেখতেছি কি, এই বরাবর আমি টাইম নিছি, আর এই বরাবর কি নিছি, এই বরাবর আমি রেট অফ রিঅ্যাকশন। আপাতত রেট অফ রিঅ্যাকশন, এটাকে কি বলতেছি, বিক্রিয়ার হার। হ্যাঁ, বা ইংলিশে কি বললাম, ইংলিশে বললাম রেট অফ রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমাদের রেট অফ রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবো কি, আমি মনে করলাম যে উপরের দিক থেকে আমি শুরু করছি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার, আর নিচের দিক থেকে শুরু করলাম পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে এই দুইটার ক্ষেত্রে কি হবে, এই দুইটাই হলো আমার সমান হয়ে যাবে। একটা নির্দিষ্ট পয়েন্টে এসে আমি মনে করলাম এই পয়েন্টে এসে আমাদের দুইটাই সমান হয়ে গেছে। তখন আমরা বলতেছি কি এটা হলো আমাদের সাম্য বিন্দু বা সাম্যাবস্থা, যে বিন্দুতে অর্জন হয়েছে, সাম্য বিন্দু। আচ্ছা, আবার এখন যদি বলি যে আমাদের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কি হবে, কনসেন্ট্রেশনের ক্ষেত্রে তাহলে বলতে পারি যে এই পাশে আমি কনসেন্ট্রেশন নিছি আর এই পাশে আমি টাইম নিছি। আচ্ছা, তাহলে এখন কনসেন্ট্রেশন এখানে একটা ছিল আর এখানে একটা ছিল, আমি দাগটা এইভাবেই দিলাম। আচ্ছা, তাহলে এই উপরেরটা দিয়ে কি বুঝাইতেছি, উপরেরটা দিয়ে বুঝাইতেছি কি যে আমাদের হলো রিঅ্যাক্টেন্টের, বা রিঅ্যাক্টেন্ট না বলে বলি যে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। আচ্ছা, এটাও কি হয়েছে, এটা একটা নির্দিষ্ট সময় পর দেখতেছি যে সমান সমান হয়ে গেছে বা একটা কনস্ট্যান্ট মান গ্রহণ করছে, তখন এটাকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলতেছি বা রাসায়নিক সাম্যাবস্থা হিসেবে কাউন্ট করতেছি। এখন তাহলে আমরা কখন বলবো, কখন কোন একটা গ্রাফ দেখে বুঝবো কি যে এটা আমার রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করছে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা গ্রাফ একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এখানে আমি উপরের সবকটাই নেই রেট অফ রিঅ্যাকশন, ওয়াই অক্ষ বরাবর নিছি রেট অফ রিঅ্যাকশন, আর নিচেরটা বরাবর টি নিছি। এটাও এখানে নিচে হলো কনসেন্ট্রেশন, যেটা হলো কনসেন্ট্রেশন বিক্রিয়ক আর উৎপাদের। এখানে কনসেন্ট্রেশন, এখানে কনসেন্ট্রেশন, এখানে সময়টি, এখানে সময়টি, এখানে সময়টি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হইতেছে, এই ক্ষেত্রে আমি তিনটা গ্রাফ দেখি, যে এই একটা গ্রাফ দিলাম, এখানে একটা গ্রাফ দিলাম, এখানে একটা গ্রাফ দিলাম, আর এটার ক্ষেত্রে সেম সেম এই তিনটা গ্রাফ দিলাম, এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ। আচ্ছা, তাহলে এর ভিতর আমার কোনটা সঠিক কোনটা ভুল এটা একটু আইডেন্টিফাই করি। আচ্ছা, আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্জন করার ক্ষেত্রে যে কন্ডিশনটা বলছিলাম সেটা কি, সেটা হলো বিক্রিয়ার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী উভয় বিক্রিয়ার হার সমান হবে। এখন এই ক্ষেত্রে কি দেখতেছি, এই ক্ষেত্রে হলো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এখন এই দুইটা কি হয়েছে, এই দুইটা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে দেখতেছি কি সমান হয়ে গেছে। তার মানে কি হয়েছে, এখানে আমি দেখতেছি যে আর ও এফ ইজ ইকুয়াল আর ও বি। তাহলে এখানে কি বলতে পারতেছি, এখানে হলো আমার এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নির্দেশ করতেছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে দুইটা সমান হয়েছে, কিন্তু তারপরে কি হয়ে গেছে, তারপর আবার সরে গেছে।
তাহলে এটার ক্ষেত্রে সাম্যাবস্থা অর্জন হয় নাই, তাহলে নট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটার ক্ষেত্রেও সেম, তাহলে বলতে পারি যে নট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কিন্তু এই নিচের গ্রাফটার ক্ষেত্রে দেখি, নিচের গ্রাফের ক্ষেত্রে আমার কি হইতেছে, নিচের গ্রাফের ক্ষেত্রে আমি এখানে নিয়েছি হলো কনসেন্ট্রেশন। এখন কনসেন্ট্রেশন কি হবে, উপরেরটা ধরলাম রিঅ্যাক্ট্যান্ট আর নিচেরটা ধরলাম ফরওয়ার্ড, মানে সবার ক্ষেত্রেই সেম। তাহলে এখন এখানে দেখতেছি কি রিঅ্যাক্ট্যান্ট আর আর যে প্রোডাক্ট এই দুইটাই কি হয়েছে, এই দুইটাই একটা নির্দিষ্ট পয়েন্টে এসে সমান হয়ে গেছে, অর্থাৎ কনস্ট্যান্ট একটা ভ্যালু গ্রহণ করছে। এখন এই ক্ষেত্রে ওদের সমান সমান হয়ে গেছে, ধরলাম যে ও 50% রয়েছে, ও 50% রয়েছে, এটা আমার সমান হয়ে গেছে, এটা নাও হতে পারে। যেমন এই ক্ষেত্রে আমার কি হয়েছে, এই ক্ষেত্রে আমি দেখতেছি রিঅ্যাক্টেন্টেরটা একটু বেশি নিচে নেমে গেছে, তাহলে ধরতে পারি যে এখানে ওরটা কত পার্সেন্ট আছে, ওরটা আছে হলো 20%, ওরটা আছে 80%। কিন্তু ওদের তো একটা আর কি ঘনমাত্রা কি হয়ে গেছে, ঘনমাত্রা একটা কনস্ট্যান্ট মান গ্রহণ করছে, তার মানে এটাও কি হয়েছে, এটাও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্জন করছে। এরপর এটার ক্ষেত্রেও সেম জিনিস, এটা রিঅ্যাক্ট্যান্ট এটা প্রোডাক্ট, ওদের ক্ষেত্রেও কি হয়েছে, একটা কনস্ট্যান্ট মান গ্রহণ করছে, অর্থাৎ এখানে নিচের সবকটাই কি, নিচের সবকটাই হচ্ছে আমার সঠিক, এখানে শুধুমাত্র ভুল কোনটা, এইটা আর এইটা। আচ্ছা, এরপরে আমরা প্রভাবকের ভূমিকাটা একটু দেখি। প্রভাবক কি করে, প্রভাবক একটা বিক্রিয়া দ্রুত আমার দ্রুত সংগঠিত করতে সাহায্য করে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হইতেছে, দেখলাম যে একটা বিক্রিয়া মনে করো এখানে যাই সাম্যাবস্থা অর্জন করতো, এখানে যায় আমার সাম্যাবস্থা অর্জন করতো, মানে এই যে এই পয়েন্টটা যায়, আমি এই পাশে রেট অফ রিয়াকশনে নিলাম, এই পাশে টাইম নিলাম। কিন্তু আমরা যখন প্রভাবক ইউজ করবো, মানে শুরু থেকেই প্রভাবক ইউজ করবো, শুরু থেকে প্রভাবক ইউজ করলে কি হবে, দেখবো যে বিক্রিয়াটা এখানেই আমার সাম্যাবস্থা অর্জন করে ফেলছে, অর্থাৎ অনেক আগেই সাম্যাবস্থা অর্জন করে ফেলছে। কারণ কি, কারণ ও হচ্ছে আমার বিক্রিয়াটা সহজে সংগঠিত করার একটা পথ দেখাই দিছে। আচ্ছা, কিন্তু আমি যদি বলতাম যে বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জন হয়েছে, অর্থাৎ হলুদ গ্রাফটা এখন বহাল আছে, অর্থাৎ আমি এই লাল গ্রাফটা এটা মুছে দিই। আচ্ছা, তাহলে এখন সাম্যাবস্থা অর্জন হওয়ার পর তুমি মনে করো এই পয়েন্টে আসার পর তুমি প্রভাবক ইউজ করছো, তাহলে কি হবে, তখন কিন্তু আমি দেখবো যে এটার কোনো প্রভাব আর কি প্রভাবকের কোনো প্রভাব নাই। তাহলে এই প্রভাবকের কোনো প্রভাব নাই বলতে কি বুঝাইছে, ওই যে ওই কন্ডিশনটা, যে আমার ওই যে 6 নম্বর কন্ডিশনের যেটা লিখছি, সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা নেই। এই আচ্ছা, এই সব কয়টা কন্ডিশনই আমরা ওই যে লা শাতিলের নীতি দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি, যেটা আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে আজকে এই পর্যন্তই।